আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। আমি সঙ্গীতা, আজকেও নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ। আশা করি অন্যান্য দিনের মতো এই ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা স্নান করে ঠাকুর রুমে চলে এসেছি বাসি কাজকর্ম শেষ করে। তো তিলকটা প্রায় পরা হয় না, দু একদিন বাদ চলে যায়, কিন্তু যেদিন তিলকটা পরি না শরীরটা খুব ভালো থাকে, মনও খুব ভালো থাকে। তিলকটা পরলে মনে একটা আলাদা খুশি থাকে আমার। তোমরা দেখেছো আমার কাছে আগে একটা গোপাল ঠাকুর ছিল, ছোট্ট গোপাল ঠাকুর। তো এখন আর একটা গোপাল ঠাকুর এনেছি। এই গোপাল ঠাকুরের জন্য এই মশারিটাও নতুন কিনেছি। আমার কাছে পয়সা এলেই আমি ভাবি কখন গোপাল ঠাকুরের জন্য কখন কী কিনবো। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর একটা গোপাল ঠাকুর নেওয়ার। তো এখন নিয়ে খুব মনে খুব খুশি আমার। কিছুদিন আগে লক্ষ্মীনারায়ণের একটা পাথরের মূর্তি নিয়েছি আর রাধা কৃষ্ণের পাথরের মূর্তি নিয়েছি। তো রাধা মায়ের কথা বলতে বলতে একটা টপিকের কথা মনে পড়ে গেল। অনেকে তোমরা জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি। শ্রীকৃষ্ণ কেন সবার স্মৃতি থেকে নিজেরও শ্রীরাধার বিয়ের স্মৃতি মুছে দিয়েছিল। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা বিয়ে করার পর বসেছিল, আর এদিকে মা যশোদা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লেগেছিল, কৃষ্ণ ঠাকুরকে ডাক দিচ্ছিল। শ্রীরাধা তখন বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এবার কি হবে? শ্রীকৃষ্ণ তখন শ্রীরাধাকে দুটো পদ দিয়ে বললেন, তুমি যা নির্ণয় নেবে আমি তাই স্বীকার করে নেব। প্রথম হলো, আমরা যদি শুধু পতিপত্নী হয়ে থাকি, আমি শুধু তোমার হয়ে থাকব। যে কারণে আমি পৃথিবীতে অবতরণ করেছি ধর্ম স্থাপন করতে এবং জ্ঞানের পথ দেখাতে, কদাচিৎ কখনো হবে না। আমি শুধু তোমার হয়ে থেকে যাব। অন্তিম অর্থাৎ সর্বশেষে শ্রীরাধা বললেন, সবার স্মৃতি থেকে মুছে দাও আমাদের বিয়ের স্মৃতি। কারণ রাধা কখনো কৃষ্ণের কাজে বাধা নয়, সাহারা হয়ে দাঁড়াতে চায়। এই কারণেই কৃষ্ণ ঠাকুর সবার স্মৃতি থেকে নিজেরও শ্রীরাধার বিয়ের স্মৃতি মুছিয়ে দিয়েছিলেন। একটা কথা আমরা সবাই জানি, শ্রীকৃষ্ণ আর শ্রীরাধা আলাদা নয়, দুজনেই এক আত্মা। তবে একে তো লীলা হয় না, তাই লীলারস আস্বাদনের জন্য শ্রীকৃষ্ণ নিজের এক সত্তাকে দু স্বরূপে প্রকাশ করেছিলেন। সহজভাবে বলতে গেলে শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান, আর তার মূল শক্তি হলেন শ্রীরাধা। তোমাদের সাথে কৃষ্ণ ঠাকুরের লীলার কথা বলতে বলতে আমার এদিকে লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলে লাড্ডু খাইয়ে স্নান করিয়ে নিলাম। তারপর এদিকে জামা পরিয়ে দিচ্ছি। এখন তো খুব গরম, তাই বেশি ভারী জামা পরাবো না, লাইট কালারের হালকা সুতির জামা পরিয়ে রাখি। আমি নিজের মতো করে গোপালের সেবা করতে থাকি। যদি কিছু ভুল হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। কারণ যে সময় মেয়েদের বলে 7 দিন পুজো করতে নেই, আমি ওই সময়েও ঠাকুরের পুজো করে থাকি, গোপালের সেবা করে থাকি। অন্যান্য ঠাকুরকে ছুঁই না, কিন্তু গোপালকে তো না খাইয়ে রাখা যায় না। ছোট্ট গোপাল, বাচ্চাকে যেমন করতে হয় গোপালের সেবা আমি সেইভাবে করে আসি। ছোট্ট বাচ্চারা ঘুমোলে যেমন আদর করে কোলে তুলে নিলে ওরা খুশি হয়, তেমনি আদর করে সকালবেলা গোপালকেও কোলে তুলে নিই। গোপাল সোনা ঘরে থাকলেও নিত্য সেবা করলে ঘরে সুখ শান্তি থাকে, ঘর সবসময় ভর্তি ভর্তি লাগে, ঘরে খাওয়ার জিনিসের কখনো অভাব হয় না দেখেছি। আমার গোপাল সোনা খুব জাগ্রত। আমি কখনো প্রবলেমে পড়লে হাত জোর করে গোপাল সোনাকে বললে দেখেছি গোপাল সোনা সমস্যার সমাধানও করে দেয়। কি করলে গোপাল ঠাকুর খুশি হয় আর কি করতে নেই আমি সব কিছু জানি না। আমার মনে যেমনভাবে ইচ্ছে হয় আমি ওই রকমভাবেই গোপালের সেবা করতে থাকি। আমার গোপাল সোনাকে আগে ছোট ছোট রিং পরিয়েছিলাম, এখন ওই রিংটা খুলে এখন বড় বড় করে ইয়াররিং পরিয়ে দিচ্ছি। আমার মনে হলো যেন ইয়াররিং পরলে আরও ভালো দেখাবে। এমনিতে তো গোপাল ঠাকুর সব কিছুতেই সুন্দর, কিছু না পরলেই সুন্দর, তাও একটু সাজাতে ইচ্ছা করে সাজিয়ে দিই। এদিকে একজন গোপাল ঠাকুরকে সাজানো হয়ে গেছে, আর এদিকে আরেকজন গোপাল ঠাকুরকে সাজাতে হবে। তো এই গোপাল ঠাকুরের এই যে ছোট্ট হাত দেখছো এটা পরিয়ে দিচ্ছি, আর ছোট্ট ছোট্ট যে কানের দুলগুলো আছে ওগুলো আঠা দিয়ে লাগাতে হবে, আর মাথায় মুকুটটা পরিয়ে দিলাম।
ঠাকুরকে সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরের মাথায় কেশর চন্দন লাগিয়ে দিচ্ছি। রাধাকৃষ্ণের মাথায় লাগিয়ে দিব, ছোট্ট গোপালের মাথায় লাগিয়ে দিব। সব ঠাকুরের মাথায় কেশর চন্দন লাগানোর পর আমি ঠাকুরের প্রদীপ দিয়ে আরতি করে নেব। ঠাকুরকে আরতি করার সময় শঙ্খ বাজিয়ে যদি আরতি করা হয় ওটা খুব ভালো। এখন হাতে আমি শঙ্খ ধরিনি, তাই এমনি আরতি করে নিলাম। এরপর শঙ্খ বাজিয়ে আমি ঠাকুরের আরতি করে নেব। সকালবেলা ঠাকুরের জন্য রুটি বানিয়েছি আর আলু ঢেঁড়সের তরকারি বানিয়েছি। দই সবসময় থাকে, প্রতিদিন আমাদের দই বসানো হয়, তো ওই দইটা দিয়ে দিই ঠাকুরকে। আর আম আর শশা তো থাকে সবসময়, আম আর শশাও দিয়ে দিই। তো আমরা নিজেরা রুটি খাই, ওই জন্য ঠাকুরের জন্য রুটি বানিয়ে রাখি। ওটা আলাদা করে আলু ঢেঁড়সের তরকারিটা নিরামিষভাবে বানাই, কোনো পেঁয়াজ রসুন কিছুই পড়ে না, শুধু 5 ফোড়ন দিয়ে আর লাস্টে একটু টমেটো পেস্ট দিয়ে দিই আর একটু ঘি দিই নামানোর আগে। এইভাবে ঠাকুরের সবজিটা বানিয়ে নিই। ঠাকুরের জন্য আগে নকুলদানা দিতাম বা কখনো বিস্কিট খাওয়াতাম, তারপরে মনে হলো ঠাকুরের ওই 2টো বিস্কিট খেয়ে কি পেট ভরবে? আমরা নিজেরা রুটি খাচ্ছি, সবজি খাচ্ছি, ফল খাচ্ছি, আর 2টো বিস্কিট বা নকুলদানাতে ঠাকুরের পেট তো ভরবে না। তাই এখন নিজেরা যেটা খাই ওটাকে আগে ঠাকুরের জন্য আলাদা করে বানিয়ে ওটা সরিয়ে রাখি, তারপর নিজেরা খাই। এই ফলগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এই ফলগুলো ঠাকুরকে দিয়ে দেব। প্রতিদিন সকালে রুটি দিই, দুপুরে ভাত দিই, ফলটা দিয়ে ওটা হয় না, তো আজকে ভাবলাম এই ফলগুলো ঠাকুরকে দেব। আর এদিকে যে জারটা আমি জল দিচ্ছি, এই জারটার মধ্যে আমি লাকি ব্যাম্বু ট্রি রাখি, তো এটা 2-3 দিন অন্তর অন্তর আমি একটু পরিষ্কার করে দিই, না হলে দেখেছি শ্যাওলা শ্যাওলা জমে যায়। ভালো করে আমি এটাকে আগে পরিষ্কার করে নিয়ে এসেছি, তারপর জল দিয়ে স্টোনগুলো রেখে দিলাম, তার স্টোনটা থাকলে দেখতেও সুন্দর লাগে। তারপর আমি ওই ট্রিটা রেখে দিলাম। তারপর এদিকে টর্টয়েসটাকে পরিষ্কার করে নিয়ে এসে জল দিয়ে এটা রাখলাম। খালি পাত্রে রাখতে নেই টর্টয়েস, ওই জন্য জল দিয়ে সবসময় রাখি আমি। এই যে জামাগুলো দেখছো, কিছু জামা আয়রন করে নিয়েছি আর কিছু জামা জল ছিটিয়ে হাতে আয়রন করার মতো ভাঁজ করে রাখছি, এবং প্রত্যেকটা একই বিট বরাবর রাখছি। এইভাবে ভাঁজ করে রাখলে পরপর দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ওয়ার্ড্রোবে অনেকটা বেশি স্পেস পাওয়া যায়, আরও অনেক বেশি জামাকাপড় রাখার জন্য। এইভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখলে যখন যে জামাটা প্রয়োজন সাথে সাথে পাওয়া যায়। মোজাগুলো একটা মোজার সাথে আরেকটা মোজা ফোল্ড করে নিয়ে যদি এইভাবে র্যাপ করে রাখা যায়, যেমন দেখতে সুন্দরও লাগে, তেমনি মোজাগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায়। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তোমরা ভালো করেই বুঝবে যে বাচ্চারা যদি এইভাবে মোজা র্যাপ করে না রাখা হয়, কিন্তু জামা কাপড়ের পাশে এইভাবে লুজভাবে রাখা হয়, তখন ওরা একটা জামা কাপড় আনতে গিয়ে মোজাগুলো পড়ে যায়, তখন অনেক অসুবিধা হয়। আমার কিন্তু আগে খুব অসুবিধা হতো, মোজা সহজে আমি খুঁজে পেতাম না, কিন্তু এইভাবে র্যাপ করে রাখার ফলে এখন আর মোজা আমার একটাও এদিক ওদিক হয় না, খুব সুন্দরভাবে এক জায়গায় থাকে। আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার সময় আগে এই প্রবলেমটা খুব হতো, কিন্তু এখন আর হয় না। আগে যখন অফিস যেত কখনো বলতো হোয়াইট সক্সের পেয়ার পাচ্ছে না, কখনো একটা হোয়াইট সক্স আছে তো আরেকদিকে ব্ল্যাক সক্সের একটা পেয়ার পাচ্ছে, এবার দুটো তো অপোজিট হয়ে যাচ্ছে, এরকম তো পরে যাওয়া যায় না, খুব সমস্যা হতো। তো এখন এইভাবে রাখার জন্য এখন অনেক সুবিধে হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সক্সও গোছানো হয়ে গেল, সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবং আমি সবগুলো যথাস্থানে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আমার গেঞ্জিগুলো আগেই ভাঁজ করে রেখেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন আর গেঞ্জিগুলো পরা হয় না, ওগুলো ভাঁজ করে একদিকে রাখলাম, আর একদিকে এই ব্যাগগুলোতে সব শাড়িগুলোকে রেখেছি। আর নিচের দিকটা দেখো পরপর 2টো রো থাকে আমার চুড়িদার, আর দুদিকে থাকে লেগিংস। বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আমার ভিডিও তোমাদের যদি একটুকুও ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর এদিকে দেখো, যে প্যান্টগুলো ইউজ করি না বাদ দিয়ে দেওয়া হয়, ওই প্যান্টগুলো আমি ফেলে দিই না, আমি কি করি এইভাবে র্যাপ করে ছোট করে গুছিয়ে রাখি, পরে যে কোনো কাজে লাগতে পারে, তো তার জন্য আমি এইভাবে ছোট করে নিই, এইভাবে গুছিয়ে রাখি। কটনের প্যান্টগুলো বাথরুমে কল টল পরিষ্কার করার কাজে লাগে, তো এইভাবে গুছিয়ে রাখলে যে অনেক স্পেসটা অনেক কম লাগে।
এখন ঠাকুরকে ফল খাওয়াবো বলে তাড়াহুড়ো করে চলে এলাম। তো প্যানগুলো পরে গিয়ে পেছনের দিকে রাখবো, কারণ যেসব বাতিল প্যান ওগুলো সামনে রাখলে দেখতে সুন্দর লাগবে না। তাড়াহুড়ো করে চলে এলাম, কারণ আমার ছেলে মেয়ে তখন থেকে বলছে মাম্মা তাড়াতাড়ি চলো, ঠাকুরকে খাওয়াবে, ঠাকুরকে খাওয়ানোর পরে তারপর ওদেরকে খাওয়াবো। তার মধ্যেখানে আমি জামা কাপড় ভাঁজ করার আগে রান্না বান্না আমার কমপ্লিট করে নিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রতিদিন রান্না বান্না শেয়ার করি, তাই আজ আর রান্না শেয়ার করলাম না। দেখো ঠাকুরকে ফল খাওয়ানোর পর ঠাকুরকে দই খাইয়ে দিচ্ছি। আর একদিকে আমার এই যে ছেলে খাওয়াবে বলে তখন থেকে বলছে, ছেলেও খাওয়াচ্ছে মেয়েও খাওয়াচ্ছে। আমার পুজো শেষ হয়ে এসছে, এরপরে গিয়ে বাচ্চাদের খাইয়ে দেব, খাইয়ে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দেব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলি বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে আবার পরে দেখা হবে। টাটা, রাধে রাধে।